এই ফিল্মে আর টিভিতে যারা কাজ করে তাদের জীবনটা বেশ রঙিন হয়। দূর থেকে দেখলে মনে হয় বাহ কি সুন্দর, কিন্তু যখন কোনো ফ্যান পিছনে পড়ে যায় তখন জীবনে ঝড় উঠতে থাকে। এই আর্টিস্টদের উপরে সবসময় কারুর না কারুর নজর থাকে। নিজের ফ্যামিলির সঙ্গেও কোথাও যাতায়াত করতে পারে না, যেখানেই যান না কেন কেউ না কেউ এসে ঘিরে ধরে। এবার এই যে কেসটা আছে, এটা একটা হিরোইনের কেস। একই ঘটনা ঘটে ওনার সঙ্গে। এনার হাজার হাজার ফ্যানের মধ্যে একজন এনার প্রেমে পড়ে যায়। আরও পরিষ্কারভাবে বললে বলা যায় যে এর মনে হয় যে ওই হিরোইন ওর প্রেমে পড়েছে। কে জানে এটা ওর কবে থেকে মনে হচ্ছিল আর কেন মনে হচ্ছিল, কিন্তু এটা জানা গেল যে ওই লোকটা হিরোইনটাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, আর তাকে পাওয়ার জন্য ও সবকিছু করতে রাজি ছিল। সবকিছু মানে সবকিছু, এমনকি ওনার বয়ফ্রেন্ডকেও না। এবার এর থেকে বেশি আমি আপনাকে বলতে পারবো না। আপনি নিজেই দেখে নিন যে ওই হিরোইনকে কতটা মূল্য চোকাতে হয় ফিল্মের হিরোইন হওয়ার জন্য। তানিয়া, কত দেরি করলে বলো তো? দেখো কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। সত্যি অনেকটাই দেরি হয়ে গেছে। মানে? বাবা মা বারণ করে দিয়েছে, বিয়ের কথা ভুলে যাও। আচ্ছা, ভুলে যাবো। হ্যাঁ, ভুলতেই হবে, কিন্তু তাতে কি? যদি একসাথে বাঁচতে না পারি তাহলে মরতে তো পারি। তার মানে আত্মহত্যা? কেন ভয় পেয়ে গেলে? আগে তো খুব বলতে না, ভালোবাসায় প্রাণ পর্যন্ত দিয়ে দেব। হ্যাঁ, আগে তো বলতামই, এখনো বলছি। এখন তুমি যখন ভেবেই নিয়েছো তখন চলো। চলো। I love you. I love you too. Cut it! Good shot. Thank you. Very good shot. Very nice. থ্যাংক ইউ স্যার। Thank you. স্যার, শট যখন এত ভালো হয়েছে তাহলে প্যাক আপ করে দিন। এখনো দুটো সিন বাকি আছে দেব। কাম অন ডিরেক্টর স্যার, আজকে ভ্যালেন্টাইন্স ডে, একটু তো বোঝার চেষ্টা করুন। আমাকেও বাইরে যেতে হবে স্যার, কাল ডাবল শিফট করে নেব। একদম ঠিক বলেছে স্যার। হিরোইন যখন বলেছে তাহলে তো ব্যাকআপ করতেই হবে। থ্যাংক ইউ। ব্যাক আপ। দেব, আচ্ছা আজকে আমরা কোথায় যাচ্ছি? কিউপিড রেস্টুরেন্ট ডার্লিং। ওয়াও, আমরা কিউপিড রেস্টুরেন্ট যাচ্ছি। গ্রেট। আমি 5 মিনিটে তৈরি হয়ে আসছি। এক মিনিট, আমরা প্ল্যানটা চেঞ্জ করছি। আমি একটা অন্য কাজে যাব, তুমি ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে এসো, ঠিক আছে? আমি 5 মিনিটে তৈরি হয়ে যাব। স্বপ্না, সেটা একেবারে ইম্পসিবল। ড্রাইভার, গাড়িটা বের করো। বাই। হ্যালো, এটা কে রাখলো? দেব, হাউ কিউট। আরে
দেখো, তুমি বলবে কি সমস্যা, নাকি এভাবে মুখ গোমড়া করে বসে থাকবে? আমি তোমার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, কথা বলো না, কিন্তু এটা তো বলে দাও কি হয়েছে। দেব, এইরকমও কেউ মজা করে? মজা? কোন মজা? তুমি ওই আমাকে রক্তে মাখা ওই পুতুলটা কেন পাঠিয়েছিলে? আই মিন, আজকে ভ্যালেন্টাইন্স ডে। আজকে লোকেরা নিজেদের গার্লফ্রেন্ডকে ভালোবেসে ফুল দেয়, চকলেট দেয়, কিন্তু এরকম গিফট তুমি কি করতে চাইছিলে? আমাকে ভয় পাওয়াতে চাইছিলে? কি? তুমি কোন গিফটের কথা বলছো? আমি তোমাকে কোনো গিফট পাঠাইনি, ঠিক আছে? তাহলে ওই গিফটটা আমার মেকআপ রুমে কে রাখলো? দাঁড়াও, একটা দরকারি ফোন এসেছে। দেব, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি। আমার গিফট কেমন লাগলো? প্রাইভেট নাম্বার? তোমাকে এই লাল ড্রেস পরে খুব সুন্দর লাগছে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। স্বপ্না দেবী, আপনি জানেন আমি আমি আপনার বিশাল বড় ফ্যান। আই থিংক আই এম দ্য বিগেস্ট। আমি আপনার সমস্ত ফিল্ম কমপক্ষে 25 বার করে 25 বার দেখেছি। দেখেছো কি 50 বার? আমার পেছনে কেন পড়ে আছো? আমি বুঝতে পারলাম না। আমাকে তোমার ফোন দেখাও। হোয়াট? শো মি ইওর ফোন। কেন? আমাকে তোমার ফোন দেখাও। কেন? ওয়াই? ফোনটা দাও। আপনার ফোন চাই? দেয়ার ইউ গো, নিয়ে দেখান। কি হয়েছে স্বপ্না? কি হচ্ছে এখানে? এই পাগলকে জিজ্ঞেস করো। মিস্টার দেব, রাইট? রিল্যাক্স। উনি হয়তো কোনো ভুল বুঝেছেন, বাট দ্যাটস ওকে। ওকে, ভুল বুঝেছি? স্বপ্না, তোমার এখানে গন্ডগোল করা উচিত নয়। মিডিয়ার লোক এসে গেলে তোমার বদনাম হয়ে যাবে। চলে সমস্যা দেব, দেব, বয় থাপ্পড় মেরে একদম ভালো করেননি স্বপ্না। ওকে দেব, গুড নাইট। স্বপ্না, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। টেক কেয়ার। গুড নাইট। বাই। বেশ গভীর ক্ষত স্যার। ছুরির আঘাত মনে হচ্ছে। মনে হচ্ছে পুরো ছুরিটাই ঢুকিয়ে দিয়েছিল। কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরিটা চালায় তো এতটা গভীরে যাওয়ার কথা নয় স্যার। হতে পারে ও এখানে শুয়েছিল, তখন ওকে কেউ মেরে দিয়েছে। যদি এ ওখানে শুয়েছিল তাহলে এর বডি এখানে এলো কি করে নিচে? হতে পারে ছুরিটা লাগতেই ও ঝটকা মেরে উঠে দাঁড়িয়েছিল আর হাতাহাতি করার চেষ্টাও করেছিল হয়তো। আমার তো মনে হয় সেটাই হয়েছে। কি নাম বললেন যেন এর? স্যার, এর নাম ছিল দেব। কটার সময় চিৎকার শুনেছেন আপনি? এই ধরুন সকাল 4:30টার সময়। ভোর 4:30? হ্যাঁ আর চিৎকার শুনেই আপনি এ বাড়িতে চলে এলেন? হ্যাঁ। ভিতরে এলেন কি করে আপনি? দরজা কি খোলা ছিল নাকি? আসলে দেব ওর ঘরের ডুপ্লিকেট চাবি আমাকে দিয়ে রেখেছিল। ও প্রায় শুটিং থেকে দেরি করে ফিরতো। তো ডুপ্লিকেট চাবিও আছে আপনার কাছে? আজ্ঞে। যখন আপনি ভিতরে আসেন তখন আপনি কি দেখলেন? কাউকে পালাতে দেখেছিলেন? না না স্যার,
আচ্ছা, আপনার কথা অনুযায়ী আপনি যখন বাড়িতে ঢোকেন তখন দেব এখানে পড়েছিল, আজ্ঞে আর আপনি কাউকেই এখান থেকে পালাতে দেখেননি, তাই তো? দেখিনি স্যার। দেখুন, মিথ্যে বলবেন না। স্যার আমি মিথ্যে কথা কেন বলবো? চিৎকার শুনতেই আপনি এখানে চলে আসেন, দরজাটাও আপনিই খোলেন। একে যদি কেউ ছুরি মেরে থাকে তাহলে এটা হতেই পারে না যে আপনি কাউকে এখান থেকে পালাতে দেখেননি। আপনি বারবার সবার সামনে আমাকে প্রশ্ন করে ইনসাল্ট করছেন। আচ্ছা, ইনসাল্ট করছি আপনাকে, দাঁড়ান। ফেডরিক, ফোনটা ধরো। দেখো তো একটু। তেরোটা মিস কল আছে স্যার। 13টা মিসড কল? কে কে আছে দেখো। স্যার কেউ একজন স্বপ্না বলে। স্যার, এ আবার ফেমাস হিরোইন স্বপ্না নয় তো? আমি খবরের কাগজে পড়েছি স্যার, ওর দেবের সাথে চক্কর চলছিল। স্যার স্বপ্না। কথা বলো। হ্যালো। হ্যালো দেব, তুমি কোথায়? তুমি ফোন কেন তুলছো না আমার? আমি তোমাকে কতবার ফোন করছি। তুমি জানো আমি কত বড় সমস্যায় পড়ে গেছি। আপনি কে বলছেন? দেব, দেব নয়, আমি বলছি। আপনি কে বলছেন? আমি সিআইডি ইন্সপেক্টর দয়া কথা বলছি। সিআইডি? কি ব্যাপার? দেব কোথায়? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে স্বপ্না। লিভ দেব, ম্যারি মি। রক্ত দিয়ে লেখা। এ তো পাগল লোক দেখছি দয়া। দেখুন না স্যার, আমার জীবনটাই নষ্ট করে দিল এ। এবার আমি দেবকে ছাড়া কি করে বাঁচবো? দেখো তুমি কেঁদো না, এই প্রেমিক খুব তাড়াতাড়ি ধরা পড়বে। হ্যাঁ স্বপ্না, মনকে শক্ত করো। এবার একটু ভালো করে মনে করে আমাদের বলো যে কাল এক্স্যাক্টলি কি ঘটেছিল। স্যার আমি আর দেব কিউপার রেস্টুরেন্ট গেছিলাম। ওখানে হঠাৎই একটা লোক আমাকে মেসেজ পাঠাতে থাকে। আমি ওকে দেখে ফেলি, ধরেও ফেলি, আর একটা জোরে থাপ্পড়ও মারি। কোন নাম্বার থেকে মেসেজ পাঠাচ্ছিল? একটু ফোনটা দেখান। স্যার নাম্বারই আসেনি, প্রাইভেট নাম্বার লেখা ছিল। প্রাইভেট নাম্বার মানে পার্সোনাল প্রোটেক্টেড নাম্বার? শুধু এইটুকুই না স্যার, কাল লুকিয়ে লুকিয়ে ও আমাকে একটা গিফটও দিয়েছিল। আমার মেকআপ রুমে রাখা ছিল। কি গিফট ছিল? আমি আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ। স্যার, হ্যাঁ বিবেক, আমি ব্লাডের সমস্ত স্যাম্পল নিয়ে নিয়েছি স্যার। তাড়াতাড়ি এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার এই দেখুন। পুতুল, টুপির ওপর তো দেব লেখা রয়েছে। আর এটা কি? এর বুকে রক্ত? এটা সেরকমই যেরকম দেবের বডিতে ছিল। কাল এটাকে যখন আমি হাতে নিয়েছিলাম, এর বুক থেকে রক্ত বেরোচ্ছিল। আমার তখনই বুঝে যাওয়া উচিত ছিল যে দেবের জীবনের ঝুঁকি আছে। এখন তো অনেকটা দেরি হয়ে গেছে। স্যার, এখানে শপের নাম রয়েছে জে জে গিফট শপ। স্যার কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না। দোকানদার কোথায় চলে গেছে? কেউ আছো? হ্যাঁ বলুন, কি চান? এই দোকানদার কে? এই দোকানের দোকানদার তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, বলো কি কিনতে চাও। কিচ্ছু কিনতে চাই না আমরা সিআইডি থেকে আসছি। এটাকে চিনতে পারছো? হ্যাঁ নিশ্চয়ই চিনি স্যার। এই পুতুল আমাদের দোকান ছাড়া সারা শহরে আর কোথাও পাওয়াই যাবে না। তার মানে এই পুতুলটা তুমিই বিক্রি করেছো? হ্যাঁ স্যার, আমিই বিক্রি করেছি। কাকে বিক্রি করেছিলে কিছু মনে আছে তোমার? না স্যার, না আমার ঠিকানাটা আমি বলতে পারবো না, তবে দেখলে ঠিক চিনতে পারবো। শালুকের আবার কি হলো সারিকা? তুমি কিছু বলেছো ওকে? না তো, এভাবে বসে আছে কেন? এটার জন্য হয়েছে স্যার। এইটার জন্য? কিন্তু এটার মধ্যে আছেটা কি? এতে আমার গুড বাই লেটার আছে। আশ্চর্য ব্যাপার, এত ছোট জায়গার মধ্যে তুমি লেটারও রেখে দিয়েছো।
আর গুড বাই করে কোথায় যাচ্ছ সেটা তো বলবে। যেদিকে দু চোখ যায় চলে যাব, কিন্তু ফরেনসিক ল্যাবে থাকবো না। আরে ডক্টর সালুকে কি বলছেন? এভাবে তো ডক্টর সারিকা এখানকার বস হয়ে যাবেন। একটা কাজ করো, এই চিরঞ্জীবের টেবিল এখানে এই ল্যাবেই এনে দাও, এই টেবিলে বসে বসেই কেস সলভ করে দেবে। আরে দয়া, সব হাসি উবে যাবে তোমার মুখ থেকে যখন এই ক্ষতের মধ্যে উঁকি মেরে দেখবে, তখন বুঝতে পারবে এই জায়গা ছেড়ে কেন যাচ্ছি। কিন্তু সালুকে ব্যাপারটা কি হয়েছে? স্যার এত কিছু বলার কিছু নেই স্যার। ছুরি মেরে খুন করেছে, সোজা সাপটা কেস। সোজা সাপটা কেস? তুমি কি সোজা সাপটা কেস বলছো? এক মিনিট সরো দেখি। এই দেখো, এখানে দেখো, এসো দেখো। এটা তো চার কোনা। চৌকো একটা ছুরি, এটা কেমন ছুরি? এখন হাসো না দয়া, এখন হাসি কোথায় গেল? কিন্তু ডক্টর, কেউ একজন এমন চারকোনা হাতিয়ার দিয়ে খুন করতে কেন যাবে? ও তো ছুরি দিয়েই মারতে পারতো। আমিও সকাল থেকে নিজের মাথায় হাতুড়ি মেরে মেরে এটাই বোঝার চেষ্টা করছি যে ঘটনাটা কি। যখন ক্ষতের ভেতর উঁকি দিয়ে দেখলাম, তখন সব বুঝে গেলাম যে ভাই সালুকে, তোমার দিন শেষ হয়ে গেছে, তুমি চলে যাও। সালুকে পরিষ্কার করে বলো না ভেতরে কি আছে। ভেতরে কি আছে এখনই বলছি, প্লিজ। এই দেখো, এই ব্যাম্বু স্টিকটা ছিল ভেতরে। এটা হার্টের মধ্যে এমন ভাবে গিতে ছিল যেন কেউ পেরেক ঠুকে দিয়েছে। এটা দিয়ে খুন করা হয়েছে, ছুরি দিয়ে নয়। ব্যাম্বু স্টিক? স্যার, প্রথমে কেউ এর বুকে একটা চারকোনা জিনিস ঢুকিয়েছিল, একটা বড় হোল করলো, আর তারপরে এর ভেতরে এই ব্যাম্বু স্টিকটা ঢুকিয়েছিল এইভাবে। আর স্যার, এই ব্যাম্বু স্টিকটা এর হার্টে এত জোরে ঢুকে গিয়েছিল, যখন খুনি এটাকে আবার বের করার চেষ্টা করেছিল, তখন এটা ভেতরেই ভেঙে যায়। কিছু বুঝে উঠতে পারছি না, বড় গন্ডগোলের ব্যাপার। হ্যাঁ স্যার, এই বাঁশের লাঠি হার্টে ঢুকিয়ে খুন, আর তাও আবার প্রথমে ছাতিতে চারকোনা গর্ত করে। স্যার বলছি কি, এসব আবার তান্ত্রিক ফান্ত্রিকের ব্যাপার নয় তো? হ্যাঁ, তান্ত্রিক তান্ত্রিকের না, আমি বলতে চাইছিলাম কোনো পাগল টাগলের কাজ নাকি আবার। হ্যাঁ বিবেক, ও এই লোকটা। এই কি সেই লোক? হ্যাঁ স্যার, এই লোকটাই। মন দিয়ে দেখো, এই লোকটাই কি তোমার দোকানে এসেছিল? হ্যাঁ স্যার, এই লোকটা এসেছিল। দেখে তো ভদ্র ছেলেই মনে হচ্ছে। বয়সটা অল্প। স্যার, কোনো পাগল প্রেমিক হবে যে হিরোইনের চক্করে পড়ে আছে। রাস্তাঘাটে এরকম অনেক দেখতে পাবেন আপনি। স্যার এটাও কিন্তু হতে পারে যে এই লোকটা স্বপ্নার চেনাশোনা কোনো একজন। তাহলে চলো, ওই স্বপ্নাকেই আমরা জিজ্ঞাসা করব। দেখতে হবে স্বপ্না ওকে চিনতো কিনা। স্বপ্না দেবী, আপনারা এখানে? ও ধরা পড়েছে? না, কিন্তু আমরা ওর একটা স্কেচ করিয়েছি। একটু দেখুন, এটা কি ওই লোকটাই? হ্যাঁ, এইটাই ওই ছেলেটা। স্বপ্না, স্বপ্না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ঘরে আর কেউ আছে নাকি? না, কিন্তু এটা এরই আওয়াজ। এর আওয়াজ? এরই আওয়াজ? দেখো চারদিকে কোথাও লুকিয়ে আছে কিনা। তোমায় যে কতটা ভালোবাসি তা তুমি নিজেও জানো না। সত্যি বলছি, আই লাভ ইউ, এন্ড আই লাভ ইউ ক্রেজি। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এন্ড আই মিন দিস। স্বপ্ন, আমি তোমার জন্য সেই একই হোটেলে অপেক্ষা করব যেখানে ভ্যালেন্টাইন্স ডেতে তোমার সাথে দেখা হয়েছিল। এর এত বড় সাহস! আমরা থাকাকালীন এখানে একটা টেপ রেকর্ডার রেখে গেছে, তার উপর একটা মেসেজও। স্যার হ্যাঁ, চারদিক খুঁজে নিয়েছি, কোথাও কেউ নেই। ড্যাম ইট! স্বপ্ন, একটা কাজ করো, তুমি আজকে দুপুর 2টোর সময় এই লোকটার সঙ্গে কিউপিড রেস্টুরেন্টে দেখা করতে চাও। শো 2টো বেজে গেছে স্যার, এখনো তো কই এলো না। দয়া, এই সমস্ত লোকেরা পালিয়ে যায় না। আসবে, ও নিশ্চয়ই আসবে। কিছু দেবো স্যার? ওয়েটার, তুমি বারে বারে এখানে কেন আসছো? বললাম তো কিছু লাগবে না। নাও গেট আউট, কাজ করো নিজের। আমি চাকরি ছেড়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দাও। হ্যাঁ,
নিজেরা তো এখানে এসির হাওয়ায় বসে খুব সাটাচ্ছে, আর আমি বেটার। এক্সকিউজ মি স্যার, কিছু চাই? ওয়ান কফি প্লিজ। কি করছিস? কি করছিস? ধরো ওকে, ধরো। তুমি তুমি কে? আমি তো ওনার ফ্যান, ওনার অটোগ্রাফ নিতে এসেছিলাম। শুধু অটোগ্রাফ নিতে এসেছিল ওর। স্যার, স্যার এই নাম্বারটা ওরই। ফোন ধরো, লাউড স্পিকার অন করো। হ্যালো, এটা তুমি ঠিক করনি স্বপ্না। কি করেছি আমি? আমি তো শুধু তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তুমি তো নিজের সঙ্গে সিআইডির পুরো কন্যাচাঁদ থেকে নিয়ে এলে। দেখো, আমি জানতাম না যে ওনারাও এখানে আছেন। স্বপ্না, তুমিও না ভীষণ বোকা, বুঝলে? যাক, কোনো ব্যাপার না। ওরা ওইখানে আছে, আমিও ওইখানে আছি। আমি ওদেরকে চ্যালেঞ্জ করছি। ওদেরকে বলো, যদি আমাকে ধরতে পারে না, তাহলে ধরে দেখাক। চারদিকে দেখো, এখানে কোথাও আছে। কোনো লাভ নেই স্যার, খুবই চালাক মনে হচ্ছে। আর বিপজ্জনকও। And I still love you. Yes. স্যার, যতক্ষণ এই পাগল লোকটা ধরা না পড়ছে, আমি বাড়ি ফিরবো না। আমার ভয় লাগছে, কোথাও ও আমাকেও। মনে সাহস রাখো স্বপ্না, এসব কিচ্ছু হবে না। দেখো, আমাদের নাম শুনলে আচ্ছা আচ্ছা লোকের হাঁটু কাঁপে। কিন্তু স্যার, ও এখনো ধরা পড়েনি। ও আজ যদিও পালিয়ে গেছে, কিন্তু কি লাভ? 2-3 দিনেই আবার ফেরত চলে আসবে। এরকম কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো, 2-1 দিনের মধ্যেই ধরা পড়বে। খুব চালাক লোক স্যার। ফোন করছে, মেসেজ পাঠাচ্ছে, কিন্তু নাম্বার আসছে না। হ্যাঁ স্যার, এই যে প্রোটেক্টেড নাম্বারগুলো যেগুলো ডিসপ্লে হয় না, এগুলো এত সহজে যে কেউ পেতে পারে না স্যার। হ্যাঁ, সেটাই তো। এই ধরনের নাম্বার এই সাধারণ ছেলেটা পেল কি করে? হয়তো এ খুব ওপর মহলের লোক বা কোনো বড় লোক ঘরের ছেলে। এ কোনো বড় প্রডিউসার নয় তো, যে তোমায় ভালোবাসে? না তো। একটু ভালো করে ভেবে বলো, তুমি হয়তো আগে কোনো বিশেষ একজনকে রিজেক্ট করেছো। এরকম তো বহু মানুষ আছেন, ফ্যান্স আছেন, পরিচিতরা আছেন, কিন্তু এদের মধ্যে কেউ এত কিছু করতে পারবে সেটা আমার মনে হয় না। সব হ্যাঁ বিবেক, সব মোবাইল কোম্পানি থেকে রেকর্ড নিয়ে এসেছি সব। কি জানা গেছে? ওরা বলছে একটা ফোন কল সাউথ আফ্রিকা থেকে করা হয়েছে আর আরেকটা হনুলুলু থেকে। কি? আর ওই মেসেজগুলো? ওই সমস্ত SMS ফ্রান্স আর ইটালি থেকে পাঠানো হয়েছে। হ্যাঁ, এটা কি ব্যাপার স্যার? ফ্রান্স, হনুলুলু, ইটালি? স্যার, এরকমও হতে পারে যে ও ইন্টারন্যাশনাল সিম কার্ড ইউজ করছে। হ্যাঁ, হতে পারে। ফেডরিক? হ্যাঁ স্যার। ওই সিডিটা একটু প্লে করো, যেটা এর ফ্যান পাঠিয়েছিল স্বপ্নার বাড়িতে। 1 মিনিট স্যার। সরি স্যার, ভুল করে না অন্য সিডি লাগিয়ে দিয়েছি। চেক করবে না একবার? এইটাই আসল সিডি। স্বপ্না, স্বপ্না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমায় যে কতটা ভালোবাসি তা তুমি নিজেও জানো না। সত্যি বলছি, আই লাভ ইউ এন্ড আই লাভ ইউ ক্রেজি। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এন্ড আই মিন দিস।
স্টপ। স্বপ্ন আমি শুনলে? তোমরা কিছু শুনলে? ইয়েস স্যার। কি শুনলে? ও স্বপ্নাকে দেখা করতে ডেকেছে। আবার প্লে করো। আমি তোমার জন্য সবকিছু করতে পারি এন্ড আই মিন দিস। স্বপ্ন স্টপ। শুনেছো? ইয়েস স্যার, এটা শিপের হর্নের আওয়াজ মনে হচ্ছে। এক্স্যাক্টলি, জাহাজের হর্নের শব্দ। তার মানে হলো যদি লোকটা এই মেসেজ ওর ঘরে রেকর্ড করে থাকে তাহলে তার মানে দাঁড়াচ্ছে স্যার এই লোকটা নিশ্চয়ই নদীর ধারে কোথাও থাকে, যে নদীতে জাহাজ যাওয়া আসা করে। শুনেছো? শুনেছো জাহাজের হর্নের শব্দ কিরকম? ইয়েস স্যার। তার মানে হলো ও এখানেই কোথাও আশেপাশে থাকে। জিজ্ঞাসাবাদ করো। আরে শোনো একটু, এই এই ফটোটা দেখো। এটা কি কোনো ফটো নাকি? আচ্ছা ঠিক আছে, এটা ফটো না, এটা স্কেচ। আমি ভাবলাম তুমি স্কেচ বললে বুঝতে পারবে না। দেখো একটু। স্যার, টিভিতে দেখে দেখে ছোট ছোট বাচ্চাও জানে স্কেচ জিনিসটা কি। আচ্ছা ফালতু কথা ছাড়ো, এই ফটোটা মন দিয়ে দেখো আর বলো এই লোকটাকে আগে কখনো তুমি দেখেছো? এই ধরো ধরো ধরো। এই মুখটা একটু চেনা চেনা। খুব বিপজ্জনক ছেলে এটা, ভালো করে ভেবে বলো। দেখেছো? স্যার, এই লোকটাকে এখানে আমি ঘোরাঘুরি করতে দেখেছি, আর ওকে বিল্ডিং এর ছাদে আমি অনেকবার দেখেছি। বিল্ডিং এর ছাদে? হ্যাঁ। কোন বিল্ডিং? এই 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 এই- এই বিল্ডিংটা। এই দেখো স্বপ্না, তোমার নামটা কত সুন্দর দেখাচ্ছে আমার হাতে। আমি সত্যি বলছি স্বপ্না, আই লাভ ইউ। তুমি নিজেও এটা জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি স্বপ্না। তুমি জানো না আমি আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি স্বপ্না। তোমার প্রেমে পাগল আমি। সিরিয়াসলি, আই মিন ইট, আই মিন ইট। যদি দরকার পড়ে তাহলে আমি নিজে প্রাণ দিতেও পিছু হটবো না, শুধু তোমার জন্য। আর দরকার পড়লে আমি কারোর জীবনও নিতে পারি। ওই যে ধরো ওকে। এই, এখন পালাচ্ছিস কোথায় পাগল প্রেমী? দাঁড়াও ওখানে। বিবেক ছাড়বি না। একদম কাছে আসবি না, মেরে দেবো কিন্তু। বললাম না কাছে আসবি না আমার। একদম কাছে আসবি না আমার। দাঁড়া বলছি। চল সরিয়ে সামনে দিকে, সরিয়ে বলছি। বল, নাম কি তোর? পবন। পবন? নাও ভাই, এবার পবন সাহেবের ছবি সমস্ত নিউজ পেপারে ছাপিয়ে দাও, কারণ এর নামটাও তো প্রেমিকার লিস্টে উঠে গেছে, রোমিও আর মজনুর মতন। কে? আপনারা শুধু আমাকে এই কারণে ধরেছেন যে যে আমি স্বপ্নাকে ভালোবাসি বলে? না, কাউকে ভালোবাসাটা কোনো অপরাধ নয়, কিন্তু ভালোবাসাটা যদি পাগলামোতে পরিণত হয় তাহলে সেটাকে কন্ট্রোল করা দরকার। এই ভালোবাসা ভালোবাসা খেলতে গিয়ে তুমি দেবকেও মেরে দিলে। হ্যাঁ, হোয়াট? দেবকে? আমি?
আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি দেবকে মারিনি। আমি আমি স্বপ্নাকে ভালোবাসি ঠিকই, আমি ওকে খুবই ভালোবাসি এবং তার জন্য আমি অনেক প্রাণও নিতে পারি, কিন্তু আমি দেবকে মারিনি। আমি মারিনি দেবকে। ওই রক্ত বেরোনো পুতুলটা ওটা তুই নিজের হাতে স্বপ্নার মেকআপ রুমে রাখিসনি? হ্যাঁ, হ্যাঁ আমি রেখেছিলাম, সিরিয়াসলি আমি রেখেছিলাম, এটা সত্যি স্যার। দেব ভোর 4:30 খুন হয়েছে, তখন তুমি কোথায় ছিলে? আমি অফিসে ছিলাম, আমার নাইট শিফট চলছিল, আমি কাজ করছিলাম। আপনি চাইলে জিজ্ঞাসা করে দেখতে পারেন। কি কাজ করিস তুই? আমি কল সেন্টারে কাজ করি। তার মানে হুনুলুলু, ফ্রান্স, ইটালি থেকে যেসব ফোন কল আর মেসেজগুলো আসছিল ওগুলো আমি করেছিলাম। হ্যাঁ, তার কারণ হলো এই সমস্ত কাজ করা আমার পক্ষে খুব সহজ। দেখো, কল সেন্টারটাকে বদনাম করো না, ঠিক আছে? এবার সোজাসুজি বল, তুই দেবকে কিভাবে মারলি? না স্যার, আপনারা আমার কথাটা বুঝতে পারছেন না। আমি দেবকে কেন মারতে যাব? আপনারা হয়তো সত্যিটা জানেন না। স্বপ্না আমাকে ভালোবাসে, আমাকেও প্রচন্ড ভালোবাসে, শুধু আমাকে বলতে ভয় পায়। আমি কেন মারতে যাব দেবকে? স্বপ্না তোমাকে নয় দেবকে ভালোবাসতো, সেই জন্যই তুমি দেবকে খুন করে দিয়েছিলে। না স্যার, না, স্বপ্না আমাকে ভালোবাসতো, কিন্তু আমি দেবকে মারিনি। যদি আপনারা চান তো আমার অফিসে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমার লাই ডিটেক্টর টেস্ট করে দেখুন না, ওটাই ঠিক হবে স্যার, ওটাই ঠিক। হ্যাঁ সালুকে, সালুকে শুনলাম ওই জিনিসটা পাওয়া গেছে যেটা দিয়ে এ খুন হয়েছে। আগে পাওয়া গেছে, এসো দেখে যাও। সালুকে, এটার মধ্যে তো ব্যাকটেরিয়া রয়েছে। একদম ঠিক, আর এই ব্যাকটেরিয়া দিয়েই খুন হয়েছে। ব্যাকটেরিয়া দিয়ে খুন? হ্যাঁ। সালুকে, লাশের ক্ষতস্থানে রক্ত লেগে আছে, আর খুন ছুরি দিয়ে হয়েছে, ছুরি দিয়ে। আর ছুরিতে জল লেগেছিল, নোংরা জল। আচ্ছা, তাহলে আমরা ওই নোংরা জল থেকে ছুরিটা খুঁজে বের করবো, তাই তো? একদম ঠিক, 4 কোনাওয়ালা ছুরি। আমি আর সারিকা ওই ছুরির প্লাস্টার কাজ তৈরি করার চেষ্টা করছি। ডাক্তার সারিকা, ঢালো। ইয়েস স্যার। দেখা যাক আসলে ছুরিটা কেমন দেখতে। স্যার, আরে এটা কি? এটা একদম কুলফির মতো দেখতে। স্যার, আমি না ছোটবেলায় প্রচুর কুলফি খেতাম স্যার। দেখতে তো একদম কুলফির মতোই। স্যার, খুনটা কোথাও কুলফি দিয়ে করা হয়নি তো? ইয়েস। অভিজিৎ, ব্রিলিয়েন্ট অভিজিৎ, ব্রিলিয়েন্ট, ভাবা যায়। অভিজিৎ, গুড ওয়ার্ক বস, হ্যাটস অফ। স্যার কিন্তু কুলফি দিয়ে খুন? সারিকা, খুন জল দিয়েই হয়েছে, জল দিয়ে। আগে হ্যাঁ, সেই জন্যই তো ক্ষততে জলের ব্যাকটেরিয়া রয়েছে। এসব কি হচ্ছে বলুন তো স্যার? জল দিয়ে কি করে খুন করা সম্ভব? ফেডরিক, জল দিয়ে কুলফি তৈরি হয়েছে, কুলফি। জল দিয়ে বরফের কুলফি বানিয়েছে, আর কুলফির মতো ছুরি। তারপর বরফের ছুরি দিয়ে একে এইভাবে মারলো। কিছুক্ষণ বাদেই বরফ গলে গেল, ছুরি গায়েব হয়ে গেল। বাঁশের যে কাঠিটা লাগানো ছিল, খুনি সেটা বের করার চেষ্টা করেছিল। কাঠিটা ভেঙে গেল, অর্ধেক অংশ ক্ষতের মধ্যে রইল, অর্ধেক খুনি নিয়ে গেল। কিন্তু স্যার, খুনি বরফের ছুরিটা আনলো কি করে? বরফ তো গলে যায় না স্যার। বরফের চাকু নিয়ে আসেনি ফেডরিক, বরফের চাকু আগে থেকেই তৈরি ছিল দেবের ফ্রিজে। স্যার, খুনি নিশ্চয়ই এমন একজন লোক যার দেবের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। বস, আর একটা কথা আছে, যে লোকটি এই বরফের ছুরি দিয়ে খুন করেছে সেই লোকটির হাত বরফের জন্য ছড়ে গেছে। ক্যামেরা রেডি আছে, লাইটটা লাগাও দিকে। রাইটার দাদা, কিছু একটা করুন। পাহাড়ে যান, নদীতে যান, জুহু বিচে গিয়ে বসুন, যেভাবেই হোক এই ফিল্মের স্ক্রিপ্টটাকে পাল্টান।
গল্পের মধ্যে টুইস্ট নিয়ে আসতে হবে, পুরো গল্পটাকে বদলে ফেলুন। হ্যাঁ পুরো, আমি বলছি না, গল্পটা পুরো বদলে ফেলুন। কেন? আরে এই ফিল্মের হিরো দেব তো মারা গেছে, কন্টিনিউটির প্রবলেম হবে বস। আর দেব মারা গেছে বলে স্বপ্নাও মন দিয়ে কাজ করতে পারছে না। আমি পরে আপনার সঙ্গে কথা বলছি। স্বপ্না দেবী, আরে আপনারা যান, আপনারা এখানে সেটে। স্বপ্নাদেবী, ব্যাপারটা এই যে সিআইডি চাকরিতে কিছু রাখা নেই, কোনো জীবনই নেই, সেজন্যই আপনার কাছে চলে এলাম। কোনো ছোটখাটো রোল আমাদেরকেও পাইয়ে দিন না। আপনারা সিরিয়াসলি অ্যাক্টিং করবেন? হ্যাঁ, ফ্রেডি রোল না পেলেও চলবে, ও অ্যাক্টিং এর কিচ্ছু জানে না। আমরা কিন্তু আপনার সম্মান নষ্ট হতে দেব না। হ্যাঁ কিন্তু দয়া, এনার সম্মানের আর বাকিটা কি আছে? হ্যাঁ, ওই পাগল লোকটা তো আমার মান সম্মান শেষ করে দিল। ওই পাগল ছেলেটাকে তো আমরা অ্যারেস্ট করেছি। আচ্ছা, হ্যাঁ, ওকে তো আমরা ধরেই ছিলাম। থ্যাংক গড। আবার ছেড়েও দিয়েছি। কেন? আই মিন, যখন ধরে ফেললেন তখন ছাড়লেন কেন? কারণ খুন তো করেনি। তাহলে কে মেরেছে আমার দেবকে? তুমি মেরেছো দেবকে। স্যার, এটা আপনি কি বলছেন? দেব আমার বয়ফ্রেন্ড ছিল, ভালোবাসতাম ওকে, আমি ওকে কেন মারবো? লাবণ্য, দেখি তোমার হাতটা দেখাও আমায়, হাতটা দেখাও। কেন? এটা কিসের দাগ? কোথাও লেগে গেছে হয়তো, আই ডোন্ট নো। আর এটা এটা কি করে লাগলো? আই ডোন্ট নো, শুটিং করার সময় কোথাও লেগে গেছে হয়তো, আমি কি করে জানবো? স্যার এই দেখুন, এই আঘাত ব্যাম্বু স্টিক থেকেই হয়েছে, তাই না? হ্যাঁ, ব্যাম্বু স্টিক? আগে হ্যাঁ, ব্যাম্বু স্টিক, যেটা কুলফিতে লাগানো থাকে, যেটাকে ধরে লোকজন খায়, আর কখনো কখনো সেই কুলফি দিয়ে খুনও করে দেয়। এসব কি যাতা বলছেন আপনারা? ব্যাম্বু স্টিক, আঘাত, এইসব দেখে আপনারা দেবের খুনের অভিযোগ দিচ্ছেন আমাকে? এসব কি আর কি করছেন? হ্যাঁ, আমি মেরেছি দেবকে। কেন খুন করতে গেলে কেন দেবকে? কারণ আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু কিন্তু ও আমাকে কখনো ভালোই বাসেনি। তার মানে? ও আমার সাথে শুধু এই জন্যই ছিল কেননা আমি একজন সাকসেসফুল অ্যাক্ট্রেস। ও ভালোবাসতো আমার নামকে, টাকাকে। এটাই যদি হয়ে থাকে তাহলে ওকে ছেড়ে দিলে না কেন? কি করে ছাড়তাম? ছাড়তে দিলে তবে না, মারতো, ভয় দেখাতো। ওকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আর যখন ওই পাগল ফ্যানটা তোমায় ডিস্টার্ব করা শুরু করলো তখন তুমি প্ল্যান তৈরি করলে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হলো এটাই ঠিক সময় দেবের হাত থেকে চিরকালের মুক্তি পাওয়ার। দেবও মরে গেল, আর অভিযোগ ওই পাগল ফ্যানের ওপর পড়লো। অ্যারেস্ট করো একে। না না, ওয়েট ওয়েট, স্বপ্নাকে অ্যারেস্ট করবেন না। দেবকে খুন আমি করেছি, আমাকে অ্যারেস্ট করুন। এটা তুমি কি বলছো? অন্যের অপরাধ নিজের মাথায় নিচ্ছ? আরে অদ্ভুত ব্যাপার তো, আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? আমি আপনাদের সামনে কনফেস করছি তো, দেবের খুন আমি করেছি, স্বপ্না করেনি, আমাকে অ্যারেস্ট করুন। তুমি এরকম কেন যাও এখান করছো থেকে, যাও। পবন? আমি তোমাকে খুনের অভিযোগে ফাঁসানোর চেষ্টা করলাম, আর তুমি আমার জন্য জেলে যেতে চাও? স্বপ্না তুমি চুপ করো, মিথ্যে কথা বলো না। দেবের খুন আমি করেছি, আপনারা আমাকে অ্যারেস্ট করুন প্লিজ। এই গেট ব্যাক, পিছনে যাও, পিছনে যাও, পিছনে যাও। স্বপ্না তুমি যাও এখান থেকে, তুমি যাও, না হলে ওরা তোমাকে অ্যারেস্ট করবে। দেখ তুই ঠিক করছিস না কিন্তু। চুপ, গুলি করে দেবো। পবন, এরকম করো না, তুমি আমাকে ভালোবাসো না? তুমি যাও স্বপ্না। তোমাকে আমার দিব্যি, বন্দুকটা ফেলে দাও। প্লিজ পবন। না না না, আমি এরকম করবো না। আমি বেঁচে থাকতে তোমাকে জেলে পচে মরতে দেবো না, দেবো না। আমি নিজের মাথাগুলো মেরে দেবো, নিজেকে মেরে ফেলবো। বিবেক, এই প্রেমিককে নিয়ে চলো, এর ব্রেনের চিকিৎসা করা দরকার। চল স্বপ্না, চল। স্বপ্না, স্বপ্না। স্বপ্না দেবী, এবার আপনার ফাঁসি হবে
না হলে সারা জীবনের মতো জেল। কি বলি আর, এখন তো এমন অবস্থা যে আমাদের স্নান করতেও ভয় লাগে। না না না, আপনারা এটা ভাববেন না যে আমি স্নান করা বন্ধ করে দিয়েছি। এটা তো কথার কথা, ভয় লাগে এখন। যেভাবে লোকজন নতুন নতুন পদ্ধতি খুঁজে চলেছে খুন করার জন্য, তাতে তো মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যেই এমন কোনো জিনিসই খুঁজে পাওয়া যাবে না যা দিয়ে খুন করা হয়নি। এমন একটা কেসই আমাদের কাছে এসেছিল। এই কেসটায় আমাদের মাথা খারাপ হয়ে গেছিল, আর দিন দিন যত এই কেসটার ভেতরে ঢুকছিলাম আমাদের ভয়ও বেড়ে যাচ্ছিল। কারণ খুনটা একটা এমন জিনিস দিয়ে করা হচ্ছিল যে কোনো একটা ভালো বাথরুমকে দেখলেও আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। জল, খুন জল দিয়ে হচ্ছিল, আর তাও গরম ফুটন্ত জল। দেখো ওয়েদারটা কি রোমান্টিক না? রোমান্টিক? কই, আমি তো বুঝতে পারছি না। ও গড, তুমি একদম রোমান্টিক নও। আমার তো ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যেন সব ফুলেরা হাসছে, প্রজাপতি নাচছে, আর ভ্রমরেরা গুঞ্জন করছে। কিন্তু এসব আমি কেন দেখতে পাচ্ছি না? কারণ তুমি রোম্যান্স কথাটার স্পেলিংও জানো না। বাঁচাও! ও নো, এই মেয়েটা তো ডুবে যাচ্ছে। বাঁচাও! বাঁচাও আমাকে! বাঁচাও! 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 বাঁচাও আমাকে! থ্যাঙ্কস। আপনি না থাকলে আমার কি হতো জানি না। কোনো ব্যাপার না, এটা তো আমার কর্তব্য ছিল। এটা আমার কর্তব্য ছিল। এর জায়গায় কোনো ছেলে হলে তুমি কি এভাবেই দৌড়ে যেতে তাকে বাঁচাতে? রিল্যাক্স ডার্লিং, সোনাবাদে যাবো আমি, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তাড়াতাড়ি এসো, দেরি করো না। আমি বাস এক্ষুনি গেলাম আর এই আসছে। হ্যালো, হ্যাঁ শোনো, অজয় স্টিম নেওয়ার জন্য চলে গেছে। কি হলো ভাই, এখানেও লাইন? স্টিম বাথের বাইরেও লাইন? টেম্পারেচার কি বেশি বেড়ে গেছে? আরে ভাই, বড় অদ্ভুত লোক এটা। কি জানি কি করছে, না বাইরে আসছে না কোনো উত্তর দিচ্ছে। হ্যাঁ ভাই, অনেকক্ষণ ধরে নক করছি, কোনো জবাবই দিচ্ছে না। আচ্ছা বস, একটু এদিকে শুনুন। ইয়েস, ভেতরে একটা লোক আটকে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি সরে আসুন। হ্যাঁ, ও গড, এটা কি করে হলো? কে বাড়ালো এত টেম্পারেচার? আরে এত টেম্পারেচারে তো ওই মানুষটা সেদ্ধ হয়ে যাবে। ও গড, হয়তো মারাই গিয়েছে। এই লোকটা কে, আপনি কিছু জানেন? এ উজ্জ্বল স্যার, এ প্রায়ই আমাদের হোটেলে যাতায়াত করতো। এ আপনার হোটেলে ছিল না এতদিন? না স্যার, আমাদের হোটেলের যে স্পোর্টস ক্লাব সেটার মেম্বারও। আচ্ছা আচ্ছা, এই লাশ এই দরজার একদম পেছনেই সেটা ছিল? হ্যাঁ স্যার, সেজন্য দরজা টানছিলাম, খুলছিল না। মনে হচ্ছে দরজার পাশে বসে বসেই মরে গেছে। এই স্টিম রুমের টেম্পারেচার হঠাৎ এমন বেড়ে গেল কিভাবে? জানি না স্যার, আমি তো এত টেম্পারেচার দেখে অবাক হয়ে গিয়েছি। তোমাদের হোটেলের এই স্টিম রুমে একটা লোক মারা গেল কারণ স্টিম রুমের টেম্পারেচার বেড়ে যাচ্ছিল, আর তুমি বলছো তুমি কিছু জানো না? হ্যাঁ স্যার, রক্ত। হ্যাঁ, স্যার, হ্যাঁ, মাথায় ক্ষত আছে, মেরেছে কেউ। স্যার, আমার মনে হচ্ছে আগের মাথায় মারা হয়েছে, তারপর ওর বডিটা এখানে নিয়ে এসে রাখা হয়েছে, তারপরে এই স্টিম রুমের টেম্পারেচার বাড়িয়ে খুন করে দিয়েছে। আর এটা কি জুতোর ছাপ আসলো কি করে? জানি না কোথা থেকে এলো স্যার। এখানে জিমে নোংরা জুতো পরে আমরা কাউকে অ্যালাউ করি না। হতে পারে এটা খুনির জুতোর ছাপ। ফেডরিক, এই জুতোর ছাপটাকে ভালো করে তোলো, পুরোটা তুলবে, এর সাথে যা ময়লা লেগে আছে পুরোটা, আর সবটাই ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। এই স্টিম রুমটা খুলে কখন? স্যার সকাল 8:30টার সময়। 8:30টার সময়? স্যার, মনে হচ্ছে খুনি
রাতে এসে এখানে লুকিয়ে পড়েছিল। হ্যাঁ স্যার, তাই জন্যই তো কেউ দেখতে পায়নি। এর মানে হলো খুনি এমন একজন লোক যে ভালো করে জানতো যে উজ্জ্বল প্রায়শই এখানে আসতো। হ্যাঁ সারিকা, এতে কিছু পেলে? স্যার, এই জুতোর প্রিন্ট যেটা সিআইডি অফিসাররা নিয়ে এসেছে, এটাতে সারা জগতের জিনিস লেগে রয়েছে। আচ্ছা, কি কি লেগে আছে? এটাতে 5 রকমের তেল মিশে আছে। মানে? এই দেখুন। এটা হলো 5 নম্বর তেল। ইয়েস। 5টা তেল? অদ্ভুত সারিকা। মানে এই লোকটি বিভিন্ন রকম তেলের উপর ডান্স করতো নাকি? আজ তো ফরেন্সিক ল্যাবের আবহাওয়া খুব আনন্দে ভরা দেখছি। মনে হচ্ছে স্যার ডক্টর সালুকেও আজকে কোনো জোক বলেছেন নিশ্চয়ই। অভিজিৎ বাবু জোক বেরিয়েছিল, কিন্তু আমি সেই জোকটি ফেরত নিচ্ছি। এ দেখো বস, উজ্জ্বলের মাথায় কেউ ডান্ডা দিয়ে মেরেছিল। ক্ষতটা এতটা লম্বা, মনে হচ্ছে রড দিয়ে মেরেছে, হয়তো লোহার রড। এই দেখো, এখানে দেখো। আর ডান্ডার ওপর একটা কেমিক্যাল লাগানো ছিল। জানা গেছে কোন কেমিক্যাল? টারপেন্টাইন। টারপেন্টাইন? ও, ওই যেটা ফার্নিচার পালিশ করতে লাগে সেটা। গন্ধটা শুকলেই বোঝা যাচ্ছে। হতে পারে আশেপাশে কেউ ফার্নিচারের পালিশের কাজ করছিল। কিন্তু এ কি রডের আঘাতেই মারা গেছে? না, এ তো মরেছে জলে, একদম গরম জলে পুড়ে, পুরো শরীর পুড়ে গেছে। মাথায় মারার কারণে অজ্ঞান হয়ে গেছিল আর গরম গরম স্টিমও পাস করেছিল, কিন্তু জানতেই পারেনি যে এর মৃত্যু কখন হয়েছে। এক্স্যাক্টলি। মনে হচ্ছে ওই লাঠিটা এমন কোনো জায়গায় ছিল যেখানে ফার্নিচারের কাজ চলছিল। হয়তো কোনো ফার্নিচারের দোকান টোকান হবে। কিন্তু স্যার, খুনির জুতোর ছাপ তো অন্য কিছুই বলছে। শুনি তো একটু, কি বলছে? স্যার, এতদিন তো আমরা মনে করতাম যে ডক্টর সালুকে লাশের মুখ থেকে সত্যি বার করে নেন, কিন্তু এখানে তো ডক্টর সারিকা জুতোর ছাপকেই অনেক কিছু জিজ্ঞেস করে নিয়েছেন। এত লাফালাফি করার কিছুই হয়নি, আগে শোনো কি বলছে। ইয়েস স্যার, শোনাটা জরুরি। হ্যাঁ ডক্টর সারিকা। স্যার, এই সব পাওয়া গেছে ওই জুতোর ছাপ থেকে। একটু ঘাসের টুকরো, একটু নুন যেটা সমুদ্রের পাড়ে পাওয়া যায়, একটু মাটি, কয়লা আর 5 রকমের তেল মিশে আছে। 5 রকমের তেল? হ্যাঁ স্যার, আমি 5 রকমের অয়েল টেস্ট করে পেয়েছি। ফ্যান্টাস্টিক, গুড ওয়ার্ক সারিকা, ভেরি গুড ওয়ার্ক। আজ তুমি খুব ভালো কাজ করেছো। থ্যাংক ইউ স্যার। স্যার, এই যে তেল লেগেছিল এই লোকটার জুতোতে, 5 রকমের তেল, তাহলে এমনটা নয় তো যে লোকটা হয়তো কোনো গোডাউনে দাঁড়িয়েছিল, কোনো তেলের গোডাউনে গিয়েছিল যেখানে নানান রকমের তেল পাওয়া যায়? দয়া স্যার, তেলের সাথে সাথে নুনও পাওয়া গেছে। মনে হয় ওই গোডাউন সমুদ্রের ধারে কাছেই হবে। লাবণ্য? ইয়েস স্যার। উজ্জ্বলের বাড়িতে খবর দেওয়া হয়েছে? ফোন করেছিলাম স্যার, কিন্তু কেউ ফোন তোলেনি। ফোন ধরেনি? ঠিক আছে, তুমি ওর বাড়িতে গিয়ে দেখো, দেখো কেন ফোন ওঠায়নি। স্যার, দরজা ভেঙে ফেলি? ভেঙে দাও। হ্যাঁ। এটা কি করলেন ম্যাডাম? দরজা খোলার আগে একবার বলা তো উচিত ছিল। আপনি তো ধাক্কা দিচ্ছিলেন। আর আর কে আপনি এখন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে এখন এখানে? আপনি উজ্জ্বলের স্ত্রী? আগে না, আমি আমি এবারে দেখাশোনা করি। ও, অ্যাকচুয়ালি কাল রাত উজ্জ্বলের খুন হয়ে গেছে। কি? আগে হ্যাঁ। আর কেউ আছে এখানে উজ্জ্বলের পরিবারের? এই এই বাড়ি উজ্জ্বলের স্ত্রী নীলাঞ্জনার। আচ্ছা, তো এখন উনি কোথায়? উনি তো 1 বছর আগে মারা গেছেন। নীলাঞ্জনারও মৃত্যু হয়েছে? হ্যাঁ, উনি আত্মহত্যা করেছিলেন। উনি আসলে জলে ডুবে আত্মহত্যা করেছিলেন। কিন্তু উনি আত্মহত্যা করেছিলেন কেন? খুব দুশ্চিন্তায় থাকতেন, কেমন যেন হয়ে গিয়েছিলেন। ওনার চিকিৎসাও চলছিল। আচ্ছা, আর কিছু বলতে পারবেন আপনি নীলাঞ্জনা আর উজ্জ্বলের ব্যাপারে? না ইন্সপেক্টর, আমি তো শুধুমাত্র এই বাড়ির দেখাশোনা করি, এর থেকে বেশি কিচ্ছু জানি না। ওকে, তাহলে এবার এই বাড়িটা কে পাবে? বাড়ি
জানি না। রাস্তায় একটা কয়লার দোকানও ছিল, আশেপাশে আর কোনো গোডাউন তো নেই দেখলাম। তাহলে হয়তো এটাই হবে। আচ্ছা, ওই খুনির জুতোতে 5-6 রকমের তেল ছিল না? এখানে ড্রামও রাখা রয়েছে, দেখা যাক এতে কি রয়েছে। এই জায়গাটা তো খুব স্লিপারি। অভিজিৎ, একটু জুতোটা দেখাও। মনে তো হচ্ছে ওই রকমই স্যাম্পেল। অভিজিৎ। হ্যাঁ দয়া। এটা তো কোনো মেড ড্রেসের কাপড় মনে হচ্ছে। এটা কি? কোনো চামড়া মনে হচ্ছে নাকি, মানুষের চামড়া? মনে তো হচ্ছে এরকমই কিছু একটা। আরে বাবা, মেরে ফেললো রে। মনে হচ্ছে কেউ চাপা পড়েছে। ওরে বাবা রে। ফ্রেডি, কি করছো তুমি এখানে? হ্যাঁ, সব সময় কিছু না কিছু গন্ডগোল করো তুমি। আমি কিছু উল্টাপাল্টা করিনি স্যার, আমি এখান থেকে নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। কিন্তু তুমি কে? হ্যাঁ, আমি কিঙ্কর, এখানেই কাজ করি। কিন্তু আপনারা কারা স্যার? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কিন্তু স্যার আপনারা এখানে? উজ্জ্বলকে চেনো তুমি? উজ্জ্বল? না স্যার। ওকে। ওর খুন হয়ে গেছে। না স্যার, উজ্জ্বল নামের কোনো লোক এখানে কাজ করে না স্যার। এই দেখো, এইটা চেনো তুমি? এইটা কোনো মেড ড্রেসের টুকরো, আর এটা মানুষের চামড়া। এখানেই পেয়েছি। কি করে এলো এখানে? হ্যাঁ, কিন্তু এটা এখানে কি করে স্যার? আমরা এটাই জিজ্ঞাসা করছি, এখানে কি চলছে? স্যার, এই ধরনের ড্রেস তো মনিকা ম্যাডাম পরেন। মনিকা ম্যাডাম? সেটা কে? মনিকা ম্যাডাম তো এখানকার মালকিন, এই ইন্ডাস্ট্রির। এই গোডাউন তো ওনারই স্যার। মনিকা ম্যাডাম? দরজা কেন খুলছে না? হয়তো উজ্জ্বলের খুনের সাথে মনিকারও একটা যোগাযোগ রয়েছে, তাই হয়তো ভয় পেয়ে ভেতরে রয়েছে। মনে হচ্ছে দরজাটা ভাঙতেই হবে। ফ্রেডি, লাবণ্য, তোমরা পিছন দিকে গিয়ে দেখো তো কোনো দরজা আছে কিনা। এই গন্ধটা কিসের? কি জানি, বোধহয় এদিক থেকে আসছে। এই উপর থেকে? মাই গড! দুটো ডিএনএ ম্যাচ করে যাচ্ছে। দুটোই মানে? একটা তো এই লাশ যেটা আমরা পোড়া অবস্থায় পেয়েছি, দ্বিতীয়টা ওই চামড়াটা যেটা আপনারা তেলের গোডাউনে পেয়েছেন। দুটো একই? আগে হ্যাঁ। তার মানে ওই চামড়ার টুকরোটা যেটা আমরা তেলের গোডাউনে পেয়েছি সেটা এই মেয়েটা? আগে হ্যাঁ। কিন্তু এটা কি করে হতে পারে? এই মেয়েটা মারা গেছে নিজের ঘরে, আর এর চামড়া পাওয়া গেছে গোডাউনে। আর এটা তো হয়তো আপনারা বলতে পারেন, নয়তো ওপরওয়ালা জানবে। আমি তো শুধু এটাই জানি যে এই মেয়েটির মৃত্যু প্রায় 18 ঘন্টা আগে হয়েছে। তাহলেও স্যার এই ব্যাপারটা তো আপনার মাথাতেও এসেছে না, যে এই মেয়েটা মারা গেছে নিজের বাড়িতে কারেন্টের শকে, তাহলে এর চামড়া কি করে পৌঁছালো ওখানে গোডাউনে? অভিজিৎ বাবু, এই মেয়েটি কারেন্টে মরেইনি। তাহলে এই মেয়েটি জলে মরেছে। জলের জন্য? আগে হ্যাঁ, জলে। সালুকে মেয়েটার জলের ভিতর কারেন্ট লাগলো কি করে?
আচ্ছা, এটা তো হয়নি কেউ এ মরে যাওয়ার পর এর লাশটাকে বাড়িতে নিয়ে গিয়ে ওখানে কারেন্ট লাগিয়ে দিয়েছে? এই মেয়েটির ফুসফুসে আমরা জল পেয়েছি। ফুসফুসে জল? আগে হ্যাঁ, আর শুধু এই নয়, ফুসফুসের ভেতরটা খুব খারাপ ভাবে পুড়ে গেছে। তার মানে জলটা গরম ছিল। মাই গড, এত ভয়ঙ্কর মৃত্যু। আর স্যার, এর ফুসফুস থেকে আমরা জলের সঙ্গে কিছু তেলও পেয়েছি। তেল? এটা কি সেই তেল যেটা হ্যাঁ আমরা লাবণ্য, এটা সেই তেল যেটা আমরা জুতোর ছাপ থেকে পেয়েছি, অটোমোবাইল অয়েল। আর শুধু এটাই নয়, এর জামা কাপড় থেকে আমরা টার্পেন্টাইনও পেয়েছি। টার্পেন্টাইন, যেটা ফার্নিচারে লাগে? স্যার, আমার মনে হচ্ছে উজ্জ্বল আর মনিকার খুনি একই ব্যক্তি। মনিকার ফুসফুসে জল পাওয়া গেছে। এটা তখনই হয় যখন কেউ জলে ডুবে মারা যায়। স্যার, যেই ড্রামটার উপরে এই মহিলার চামড়া লেগেছিল সেই ড্রামটার মধ্যে হয়তো তেল লেগেছিল, আর এই মহিলাকে ওই ড্রামটার মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। হ্যাঁ, ইয়েস। তারপর ওই ড্রামে গরম জল ঢালা হয়েছে। অভিজিৎ, এই দুটো খুনের সাথেই ওই গোডাউনের কোনো সম্পর্ক রয়েছে। ওই গোডাউনে গিয়ে আবার ভালো করে চেক করতে হবে। ওখানেই লুকিয়ে আছে এর রহস্য। স্যার, কিছু খবর পেলেন ওই ড্রেসটার ব্যাপারে? হ্যাঁ, জানা গেছে। ওদিকে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? ফ্রেডি, এদিকে নজর রাখো। এই ড্রামটা স্যার, এখানে লেগেছিল কাপড়টা স্যার। এখানে? ইয়েস স্যার। ভেতরেও উকি মেরে দেখেছিল তো? হ্যাঁ স্যার, দেখেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে এখানে কোনো খুন হয়েছে। ওটা কি, ভালো করে দেখো তো। কাপড়ের টুকরো। এটা তো ওরকমই টুকরো যেটা আমরা আগে পেয়েছি। হ্যাঁ স্যার, একদম ওইরকমই কাপড়। তার মানে হলো অভিজিৎ, মনিকার খুন এই ড্রামেই হয়েছে। এই ড্রামে গরম জল ঢেলে ওকে মারা হয়েছে। যদি আমরা মেনে নিই মনিকার খুন এই ড্রামেই করা হয়েছে, তাহলে ওর পুড়ে যাওয়া কোনো চামড়ার টুকরো এখানেই পাওয়া উচিত। ওই দেখো অভিজিৎ, মনে হচ্ছে চামড়ারই টুকরো। কি অভিজিৎ, চামড়ার টুকরো মনে হচ্ছে না? হ্যাঁ স্যার, চামড়ার টুকরো। এখানেই মারা গেছে মনিকা, এই ড্রামে। না হলে কোনো মানুষের চামড়া তেলের ড্রামে কেন থাকবে? অভিজিৎ, পাইপ? মনে হচ্ছে গরম জল এই পাইপ দিয়েই ঢেলেছিল। অভিজিৎ, অ্যারেস্ট করো ওই ব্যাটা কিঙ্করকে। ফ্রেডি, দেখো কিঙ্কর, এখানেই এই গোডাউনে মনিকার খুন হয়েছে, একটা ড্রামের ভিতরে। তারপর ওর লাশকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এটা হতেই পারে না যে কেউ এখানে কিছু দেখেনি। স্যার, ওই সময় আমি ডিউটিতে ছিলাম না স্যার, অন্য একজন ছিল স্যার। ওর পা ভেঙে যাওয়ার জন্য আমি ডিউটিতে এসেছি এখানে স্যার। পা ভেঙে গেছে? কবে পা ভেঙেছে? স্যার, আমি আসার কয়েক ঘন্টা আগে। কি নাম কি ওর? স্যার, ওর নাম মনু স্যার। মনু? এখনো বিশ্বাস করতে পারছি না যে মনিকা ম্যাডাম খুন হয়ে গেছেন। খুব ভালো ছিলেন উনি। বেশ কিছুদিন ধরে টেন্সড ছিল মনিকা ম্যাডাম, মাঝে মাঝে অ্যাবসেন্ট মাইন্ডেডও থাকতো। উনি কি আপনাদের কিছু বলেছিলেন কেন চিন্তিত ছিলেন? না। কোনো ধারণা আছে যে এই খুনটা কে করতে পারে? মানে কারোর ওপর সন্দেহ বা কারোর সঙ্গে ওনার শত্রুতা ছিল হয়তো? একটা লোকের উপর সন্দেহ হয়। কে সে? সে হলো উজ্জ্বল। উজ্জ্বল? আগে হ্যাঁ, একেবারে চিটিংবাজ একটা লোক স্যার। প্রথমে তো ওই সাদাসিধে মেয়েটাকে ফুসলিয়ে বিয়ে করেছে, তারপরে যখন ও মারা যায় বুদ্ধি করে সব জায়গা জমি নিজের নামে করে নিয়েছে। কোন মেয়ের ব্যাপারে কথা বলছেন আপনারা? নীলাঞ্জনার? হ্যাঁ, কিন্তু আপনি কি করে চিনলেন নীলাঞ্জনাকে? তুমি এটা বলো যে এই মনিকা কি করে চিনতো উজ্জ্বলকে? নীলাঞ্জনার বাবার নাম তো দেবেন ছিল, আর মনিকা ম্যাডাম আর দেবেন স্যার তো বিজনেস পার্টনার ছিল। পুরো বিজনেসটাই তো ওনাদের ছিল। কিন্তু যখন দেবেন স্যার মারা গেলেন আর নীলাঞ্জনা ম্যাডামও মারা গেলেন, তো উজ্জ্বল পুরো বিজনেসটা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু মনিকা ম্যাডাম এরম হতেই দেয়নি। তাহলে এই ব্যাপার। ইনি
এটা কার ছবি? এটাই তো দেবেন স্যারের ছবি। এই ছবিটা তো আমরা নীলাঞ্জন আর উজ্জ্বলের বাড়িতেও দেখেছিলাম। স্যার আমার তো মনে হয় যে এই উজ্জ্বলই মনিকা ম্যাডামকে খুন করে থাকবে, কারণ ম্যাডামের মৃত্যুর পর সবকিছু অটোমেটিক্যালি উজ্জ্বলের নামে হয়ে যাবে। না, উজ্জ্বল মারেনি মনিকাকে। এ আবার আপনি কি বলছেন? উজ্জ্বল মারা গেছে, ওকে খুন করেছে কেউ, আর ওর মৃত্যু মনিকার মৃত্যুর আগেই ঘটেছে। কি? হ্যাঁ, এটা অন্য কেউ যে সমস্ত খুনগুলো করছে। কিন্তু কে? সেটাই তো খোঁজ করতে এসেছি যে কে সেই লোক। হ্যাঁ অভিজিৎ। কি? ঠিক আছে, আমরা এখনই পৌঁছচ্ছি। মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। ফেডরিক, একটু টর্চটা নিয়ে এসো তো, ভেতরটা ভালো করে চেক করতে হবে। এই যে এখানে এও মরে যায়নি তো? দেখো তো ভালো করে, আজকাল তো শুধু আমরা লাশই পাচ্ছি। ওকে, আচ্ছা ওখান থেকে মনা, ওঠ, রাই, ওঠ, ওঠ। মনে হচ্ছে প্রচুর খেয়েছে। স্যার স্যার খুব যন্ত্রণা হচ্ছিল স্যার, খুব কষ্ট হচ্ছিল, তাই খুব অল্প সামান্য খেয়েছি। আচ্ছা অভিজিৎ, দেখো তো এর কোথায় চোট লেগেছে। কোথায় চোট লেগেছে দেখা, বস বস, দেখা, প্যান্ট উপরে কর, দেখা স্যার, দেখা। স্যার, খুব ব্যথা স্যার, খুব ব্যথা, খুব ব্যথা। ওরে বাবা, কোথায় চোট কোথায়? হ্যাঁ, চোট, চোটটা এখানে, এখানে লেগেছে স্যার, এখানে। দেখা দেখা, চল তোর উপরে। দেখুন স্যার, ব্যথা ওই পায়ে হয়েছে আর ব্যান্ডেজটা এই পায়ে লাগিয়েছিস। হ্যাঁ, তোর চিকিৎসা আমিই করছি। আমাকে মাফ করে দিন স্যার, টাকার লোভে আমি বন্ধ হয়ে গেছিলাম। ওঠ 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 ওঠ। তুমি মনিকাকে খুন করেছো তাই না? আমি তো শুধু সাহায্য করেছিলাম। কিরকম সাহায্য? আমি তো শুধু মনিকা দেবীকে বলেছিলাম যে গোডাউনের আগুন লেগে গেছে, তা ছুটতে ছুটতে এসেছিল। আর তারপর? আর আমি তো ওনাকে অজ্ঞান করে দিয়েছিলাম ক্লোরোফর্ম দিয়ে। তারপর ওই লোক, ওকে ম্যানেজার মনিকার ম্যানেজার। হ্যাঁ স্যার, সেই লোক যে সেদিন বলছিল যে মনিকা খুব ভালো মহিলা। লাবণ্য, একটু খোঁজ নিয়ে দেখো যে এই ম্যানেজার এখন অফিসেই আছে কিনা। ইয়েস স্যার। আর তুই, মনিকা তোকে চাকরি দিল আর তুই ওকেই মেরে ফেলি? হ্যাঁ ফ্রেডি। আপনি কি আমায় ডাকলেন স্যার? আর কার নাম ফ্রেডি এখানে? হ্যাঁ, নামটা তো আমারই, কিন্তু আমি ভাবলাম যে ছোটখাটো কাজ আপনারাই হয়তো করে ফেলবেন। ছোটখাটো কাজ নয়, এটা বেশ বড় সড়ো কাজ। নিয়ে যাও একে। আচ্ছা চল স্যার। হ্যাঁ, আরে তুই তো প্রচুর গিলেছিস রে। চল। স্যার, ম্যানেজার এই মুহূর্তে অফিসে নেই, স্পোর্টস ক্লাবে গেছে। স্পোর্টস ক্লাব গেছে? স্যার, আমরা স্পোর্টস ক্লাবে যাচ্ছি। আর অভিজিৎ স্যার, তুমি ওই মহিলার সঙ্গে আবার দেখা করো, দেখো মনিকা আর উজ্জ্বলের মৃত্যুতে কার লাভ হয়েছে। আরে আসুন আসুন আসুন। কিছু জানা গেল উজ্জ্বলের খুন কে করেছে? না, এখনো উজ্জ্বলের খুনির তো কোনো খোঁজ পাওয়া যায়নি। আরো একটা বড় বিপদ হয়েছে। আরেকটা বিপদ? ওহ হে ভগবান, এটা হচ্ছেটা কি? হ্যাঁ, আমরা এটাই ভাবছি যে হচ্ছেটা কি। অ্যাকচুয়ালি আরো একটা খুন হয়েছে। আরেকটা খুন? কার? মনিকার। মনিকা? হ্যাঁ, মনিকাকে তো চেনেননি আপনি, দেবেনের বিজনেস পার্টনার ছিল। হ্যাঁ, ওনার নাম অনেকবার শুনেছি কিন্তু দেখা হয়নি কখনো। আপনি আমাদের সেদিনকে কেন বললেন না নীলাঞ্জনার বাবা মিস্টার দেবেনের ব্যাপারে? হয়তো মাথা থেকে বেরিয়ে গেছিল। যাই হোক, এই দেবেনের সাথে আসলে হয়েছিলটা কি? 1 বছর আগেই উনি মারা যান। অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার। অ্যাক্সিডেন্ট? কিরকম অ্যাক্সিডেন্ট? ওনারা ঘুরতে গিয়েছিলেন, শিপের ওপর থেকে উনি জলে পড়ে যান আর ডুবে মারা যান। আই সি। আচ্ছা, দেবেন আর নীলাঞ্জনার মৃত্যুর পর ওনাদের সমস্ত টাকা কে পাবে? টাকা তো উজ্জ্বল বা
মনিকারই পাওয়ার কথা। কিন্তু এখন ওরা দুজন তো বেঁচে নেই, তাহলে এখন কে পাবে? কোথাও অন্য কেউ আছে নাকি এদের পরিবারে? সমস্ত টাকা পয়সা আসলে রেবা রেবা আছে। রেবা? এই আবার কি? আসলে দেবেন বাবুর প্রথম স্ত্রী, ডিভোর্স হয়ে গেছিল ওনাদের। দেবেন বাবুই ডিভোর্স দিয়েছিলেন ওনাকে। কোথায় থাকেন কোথায় রেবা দেবী? ওই জুহুতে থাকেন। কিন্তু কিন্তু প্লিজ আমার নাম নেবেন না যেন। ভীষণ সাংঘাতিক মহিলা উনি। উনি উনি সবকিছু করতে পারেন। ও রেবা। ওই দেখো ম্যানেজার জলের ভেতরে। কিন্তু স্যার এ নড়ছে না কেন? কিছু গড়বড় হলো না তো? দেখো তো, ওকে ওপরে তোলো তো। আশেপাশে দেখো তো কেউ আছে কিনা। সাবধান। মরেনি স্যার, মনে হচ্ছে আমরা এখানে আসার কয়েক সেকেন্ড আগেই অ্যাটাকটা হয়েছে। স্যার হ্যাঁ, আশেপাশে তো কাউকে দেখলাম না। ঠিক আছে ফেডরিক, একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। মনে হচ্ছে স্যার খুনির কাছে ম্যানেজার বিপজ্জনক ছিল, আর তাই ভেবেছিল একে রাস্তা থেকে সরিয়ে দেবে। এর মানে হলো দয়া, এমন কেউ আছে যে এই ম্যানেজারকে দিয়ে খুন করাচ্ছিল, কিন্তু সে কে হতে পারে? ওনার ওই প্রপার্টি ডিলটা 15 দিনের মধ্যে হওয়া চাই ফাইনাল, কিন্তু 15 ডেজ এনি হাউ ইট শুড হ্যাপেন। আপনারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ। তুমি যাও, আমি পরে ডাকছি। ইনি কে? উনি আমার সিএ, একটা প্রপার্টি ডিলের জন্য এখানে এসেছিলেন। ও, কিন্তু আপনারা এখানে? দুটো খুন হয়ে গেছে রেবা দেবী। খুন? কার? কোথায়? জলের ভেতরে। জলে? আগে হ্যাঁ, জলের ভেতরে। কেউ জলেতে মারছে। এক তো উজ্জ্বলের খুন হয়ে গেছে। উজ্জ্বল? কি বললেন আপনারা? নীলাঞ্জনার হাজবেন্ড উজ্জ্বল? আগে হ্যাঁ, একদম ঠিক। আপনার জামাই যখন তখন তো বেশ ভালো করেই চেনেন ওকে। নীলাঞ্জনা আমার নিজের মেয়ে নয়। ও, সৎ জামাই ছিল কোথাও, সেই জন্যই আপনি ওনাকে আবার খুন। এক্সকিউজ মি। আর দ্বিতীয় খুনটা হয়েছে মনিকার। সে তো আপনার স্বামী দেবেনবাবুর পার্টনার ছিল। দেবেন আর আমি আলাদা হয়েছি অনেক বছর আগে। আগে হ্যাঁ, আমরা সেটা জানি। তাহলে যারা দুজন মারা গেছে তাদের খুব ভালো করে চিনতেন, আর আমরা সন্দেহ করছি এই দুটো খুনের মধ্যে আপনার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু আমি কোনো খুন করিনি। মেম সাহেব, মাফ করবেন মেম সাহেব, আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, যাও গিয়ে কাজ করো। ঠিক আছে। স্যার এদিকে আসুন। এই দেখুন কি জোর কদমে কাজ চলছে কার্পেন্টারদের। ওহো, খুব ভালো গন্ধ বেরোচ্ছে তো টারপিন তেলের। সারা ঘরে ছড়িয়ে গেছে। টারপেন্টাইন? আগে হ্যাঁ, টারপেন্টাইন। প্রত্যেকটা লাশের কাছেই আমরা টারপেন্টাইন পেয়েছি। স্যার, তল্লাশি নিতেই হবে। ভালো করে তল্লাশি করো, ভালো করে। স্যার। হ্যাঁ দা। এই দেখুন রড, রক্ত লেগে আছে এতে। ডক্টর সালুকে ওই যে রডটা পেয়েছিলাম আমরা রেবার বাড়ি থেকে, তাতে কোনো আঙুলের ছাপ পেয়েছেন নাকি? পেয়েছেন? কারোটা? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। আর ওই যে রক্তটা সেটা কার? ওটা উজ্জ্বলেরই। ওকে ওকে। কি রডেও সেই কেমিক্যালটাই লেগে রয়েছে?
ওকে 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 থ্যাংক ইউ ডক্টর সেলুকে, থ্যাংক ইউ। নিন রেবা দেবী, সবকিছু পরিষ্কার হয়ে গেছে। দুধ আলাদা, জল আলাদা। দুধ জল? রেবা দেবী, মনে আছে এটা কয়েক ঘন্টা আগের ব্যাপার। আপনার বাড়ি থেকে আমরা একটা লোহার রড পেয়েছিলাম, আয়রন রড। আমি জানি না ওটা আমার বাড়িতে কি করে এলো। আচ্ছা, তো আপনি ওটা আগে কখনো দেখেননি? না। দেখেননি যখন ওটাকে ধরেনও নি, তাই না? আরে আমি তো ওটাতে হাতও দিইনি। কি ব্যাপার অভিজিৎ, হাসছো কেন? চমৎকার হয়ে গেছে দয়া। যে রডটাকে রেবা দেবী কখনো দেখেননি, সেটাকে কখনো ছোঁনি, তাতে যে আঙুলের ছাপটা পাওয়া গেছে সেটা রেবা দেবীরই। আচ্ছা, এটা তো সত্যি সত্যি চমৎকার ব্যাপার। হ্যাঁ, ওই রডে যে রক্তটা লেগে রয়েছে সেটা উজ্জ্বলের খুন করা হয়েছে ওই রডটা দিয়ে। উজ্জ্বলকে তো জানেন আপনি, ওই যে খুন হয়েছে জামাই আপনারও। আগে কেন মেরেছেন? আমি কাউকে মারিনি। আরে কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। দেবেনের সমস্ত অর্থ, ওর কোটি টাকার সম্পত্তি ওর মৃত্যুর পর উজ্জ্বল না হলে মনিকার পাবার কথা ছিল। ওরা দুজনেই হটে গেছে এখন, তাহলে তো এখন সমস্ত টাকা আপনিই পাবেন, তাই না রেবা দেবী? হ্যাঁ, আমি কেন কাউকে খুন করব? আরে আমার কাছে তো দেবেনের থেকেও বেশি টাকা আর আছে। সব থেকে বড় ব্যাপার, ওই রোডে সেই কেমিক্যালটাই লেগে রয়েছে যেটা উজ্জ্বলের মাথায় পাওয়া গেছে, যেটা ফার্নিচারের পলিশে লাগানো হয়। আর ওই কেমিক্যালটাই আমরা মনিকার লাশের পাশে পেয়েছিলাম। আর ওই কেমিক্যাল এই মুহূর্তে আপনার বাড়িতে মজুদ আছে। আরে আমি তো জানিই না যে ওই কেমিক্যালটা আসলে কি। হ্যালো, ইন্সপেক্টর দয়া হেয়ার। কি ম্যানেজার কোমায় চলে গেছে? ও মাই গড, একমাত্র ওই কিছু বলতে পারতো। হ্যাঁ, কেমিক্যাল? কিরকম কেমিক্যাল? ওকে 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 ওকে, থ্যাঙ্কস এ লট। কি হলো দয়া? অভিজিৎ, ম্যানেজার কোমায় চলে গেছে, বোঝা যাচ্ছে না বাঁচবে কিনা। আর অবাক ব্যাপার এটাই যে ওর শরীরে ওই কেমিক্যালটাই পাওয়া গেছে, ওই ফার্নিচারওয়ালা। হ্যাঁ, এটা হচ্ছেটা কি? যেখানে দেখো সেই কেমিক্যালটাই। জানেন ম্যাডাম, কি অদ্ভুত ব্যাপার, ম্যানেজারের শরীরেও সেই কেমিক্যালটা পাওয়া গেছে যেটা আপনার বাড়িতে মজুদ আছে। আমি কি করে জানবো? আপনারা ওই কার্পেন্টারদের জিজ্ঞেস করুন না যারা ওই কেমিক্যাল এনেছে। দেখুন, ওদেরকে ভাসানোর চেষ্টা করবেন না। দেবেনের টাকাটা আপনি পাবেন, খুনটা সেই জন্যই হয়েছে। আমি কি পাগল নাকি যে আমি খুন করব আর ওই কেমিক্যালটাও এদিক ওদিক ছড়িয়ে রাখবো? আচ্ছা, এই কার্পেন্টাররা কতদিন আছে আপনার বাড়িতে? দুজন তো 1 মাস ধরে কাজ করছে, আর তৃতীয় জন কয়েকদিন আগে এসেছে, হয়তো হ্যাঁ 14 জানুয়ারি থেকে। 14 জানুয়ারি? এসো ভেতরে, এসো, ওখানে গিয়ে দাঁড়াও। মেম সাহেব, আমি তো আপনার বাড়িতে কাজ করি। মেম সাহেব, আমাকে কেন ফাঁসাচ্ছেন? কি নাম তোর? শ্যাম সাহেব। আরে মুকেশ। আর তুই? গোপাল। আর 14 জানুয়ারিতে কে কাজে জয়েন করেছিল? আমি এসেছিলাম স্যার। আচ্ছা, রেডি? চল এবার এই 3টে লাঠি তোরা কাট, একদম ঠিক করে। গোপাল, গোপাল, তোমার হাত দেখাও। তোমরা দুজন তোমাদের হাত দেখাও। এই দেখো, এইরকম হাত হয় কার্পেন্টারের, বুঝেছ? স্যার, ওরা কাজ করতে জানে না স্যার, ওরা রেদা ধরতে জানে না, ওই জন্য হাতগুলোর ওই অবস্থা। আচ্ছা, এরা দুজন অকর্মণ্য আর তুই একা এক্সপার্ট। হ্যাঁ, আমাকে মাফ করে দিন স্যার। স্যার, ওই লোহার রড আমি রেখেছিলাম ওনার ঘরে। আর ওই কেমিক্যালটাও তুই রেখেছিলিস না সবার লাশের পাশে? হ্যাঁ স্যার, ওই রেবা দেবীকে ফাঁসানোর জন্য। সেদিন আমরা যখন বাড়িতে গেছিলাম তোর মাথায় ক্যাপ পরা ছিল না? হ্যাঁ
তোর চুল তখন ভিজে ছিল, ম্যানেজারকে ডুবিয়ে এসেছিলি না সুইমিং পুলে? হ্যাঁ, বাকি খুনগুলো তুই করেছিস? আমার অনেক টাকার দরকার। উজ্জ্বলকে মারবার পরে ম্যানেজারকে সাহায্য করেছিলাম মনিকাকে মারবার জন্য। কি এই ম্যানেজারও জড়িয়েছিল মনিকাকে খুন করার ব্যাপারে? হ্যাঁ, তাই ম্যানেজারকে সরিয়ে দিয়েছি, কিন্তু আপনারা তো ওকে বাঁচিয়ে দিলেন। কিন্তু আমাকে ফাঁসানোর জন্য কে তোমাকে টাকা দিয়েছে? একটা মেয়ে ছিল, ওকে ঠিক অন্ধকারে চিনতে পারিনি। মেয়ে? কিছু মনে আছে তোমার তার ব্যাপারে? মনে হয় ওর পায়ে লাগা ছিল, ও লেংড়ে চলছিল। অদিতি, অদিতি, অদিতি! ফ্রেডি, ঘরের ভেতরে গিয়ে দেখো চট করে। পাইপ? কোনো লাভ নেই দয়া, ও বুঝতে পেরেছিল যে আমরা আসছি, তাই পালিয়ে গেছে এখান থেকে। স্যার, এই স্মোকিং পাইপ আর শেভিং কিটটা পেলাম, এগুলো তো অদিতির হতে পারে না। নিশ্চয়ই কোনো পুরুষও এখানে থাকে স্যার। স্যার, এই দেখুন, এতগুলো দামি কাপড়, তাও আবার কোনো পুরুষের, অথচ এখানে কোনো পুরুষ থাকতোই না, শুধুমাত্র অদিতি থাকতো। তাহলে এই লোকটা কে হতে পারে? এটা তো অদিতিই বলবে। ওর মোবাইলকে ট্রেস করলে না, জানতে পারা যাবে যে ও কোথায় রয়েছে। হ্যালো কন্ট্রোল রুম। দেখেছো, ব্যাংকের সমস্ত টাকা তুলে নিয়ে এসেছে, পালানোর প্রস্তুতি চলছে। স্যার, সঙ্গে কোনো পুরুষও রয়েছে, ওর জন্য ওয়েট করছে। এটা তো মুখটা চেনা চেনা লাগছে স্যার। এ তো দেবেন স্যার। দেবেন বেঁচে রয়েছে? তাড়াতাড়ি করো দয়া, ধরতে হবে এদের। সিআইডি এখানে? পালিয়ে যাচ্ছ কোথায়? হ্যাঁ, আরে বলে তো যাও, মরার পর আবার বাঁচলে কি করে? হ্যাঁ, বেঁচে আছে স্যার, আতা টাতা নয়। হ্যাঁ, মরার খুব শখ না তোর? হ্যাঁ, দেবেন তো মারা গেছে, তাহলে এই লোকটা কি? তাহলে এটা ওর আত্মা নয় তো? ভয় পেও না, এ বেঁচে আছে, মারা যায়নি। তাহলে ওই শিপ থেকে যে পড়ে গেল সে? সেটা আমিই ছিলাম। ওই অ্যাক্সিডেন্টে আমি মরিনি। হয়েছিলটা কি ওই অ্যাক্সিডেন্টে? ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, মনিকা ধাক্কা দিয়ে জলে ফেলেছিল। শিপে তখন এত ভিড় ছিল যে কেউ বুঝতে পারেনি যে মনিকা আমাকে ধাক্কা দিয়ে জলে ফেলেছে। কিন্তু ধাক্কা কেন দিয়েছিল? ও চাইছিল যে আমার সমস্ত বিজনেস ওকে বেচে দিই, যেটা আমি একদম চাইছিলাম না। আমার সমস্ত বিজনেস আমি কেন ওকে বেচবো? আর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি তার খুন করিয়ে দিলে। উজ্জ্বলের সাথে কিসের প্রতিশোধ নিলে তুমি? কেন মেরেছো তাকে? ও আমার মেয়ে নীলাঞ্জনাকে খুব মারতো। স্বামী হিসেবে ও জানোয়ার ছিল, জানোয়ার। যদি আমার মেয়ের উপর এত অত্যাচারও না করতো, তাহলে আজ আমাদের মেয়ে বেঁচে থাকতো। ও কখনোই আত্মহত্যা করতো না জলে ডুবে। ও, এই জন্য তুমি সবাইকে জলে ফেলে মারলে? হ্যাঁ, সেই কারণে সবার খুন আমি জলেই করেছি। এতদিন ধরে তাহলে তুমি নাটক করলে কেন মরে যাওয়ার? আমি উজ্জ্বল আর মনিকার উপর প্রতিশোধ নিতে চেয়েছি, যাতে কেউ সন্দেহ না করতে পারে। তাই আমি এই মৃত্যুর অভিনয় করেছি। আমরা ভেবেছিলাম যে দুজনকে মেরে আমরা রেবাকে জেলে পাঠিয়ে দেবো, আর তারপর দেবেনের ইন্স্যুরেন্সের টাকা আমি পেয়ে যেতাম, আর আমরা দেশ ছেড়ে চলে যেতাম। কিন্তু আদৌ সেটা হয়নি। এবার একটু জেলের জল খেয়ে দেখো কিরকম খেতে।